আসসালামু আলাইকুম। ক্লাস 10 মামুন ন্যাশনাল স্কুল, বাবা মামুন ন্যাশনাল স্কুল, বয়েজ বয়েজ বলে কথা। তারপর তোমরা আবার 10-এর ছাত্র, জানি না কি করছো। তো আগের দিনকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করছিলাম। আশা করছি তোমরা পড়াশোনা করছো। জানি না কেউ তো যোগাযোগ করো না, খুব কম, কতিপয় ছেলে, দু একটা ছেলে যোগাযোগ করো। এখন অবশ্য তোমরা গ্রামীণ টিচার নিয়ে, গ্রামে তোমাদের মানে গ্রামের টিচার নিয়েছো, বলছি না টিচারগুলো কেমন, আমি সে প্রসঙ্গ আসছে না, নিশ্চয়ই ভালো হবেন। টিচার মানে কেউ খারাপ না, সেটা আমি বলবো না। তবুও আমাদের সাথে একটু যোগাযোগ করবে আশা রেখেছিলাম, যে ছাত্ররা সুবিধায় অসুবিধায় আমাদেরকে জিজ্ঞেস করবে, সাবজেক্ট টিচারকে সাবজেক্ট ওয়াইজ জিজ্ঞেস করবে, স্যার এটাই করছি, এটাই করবো, এটা কি করবো জিজ্ঞেস করবে। তো সেরকম করেনি একদম না তা না, দু একটি ছাত্র, বাদ বাকি কোনো ছাত্র সেরকম কোনো যোগাযোগ রাখে না, জানি না কী কারণে। তো যাই হোক, যে তোমাদের ভালো হোক এটাই আমরা চাইবো। তো আমরা সর্বদাই তোমাদের ভালোর জন্য আছি। তোমরা যখন আমাদেরকে বলবে, আমরা সারাদিনে দুবার টাইম দেওয়া আছে, দুপুর 11টা, 11:30 টু 1টা, আর রাতে 7:30 থেকে 9টা, দুটো টাইম দেওয়া আছে। এই দুটো টাইমের মধ্যে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, প্রয়োজন হলে ফোনও করবে। যে স্যার ফোনে বললে সবথেকে সুবিধা, হোয়াটসঅ্যাপে একটুখানি প্রশ্ন করে আর তারপরে কি জিজ্ঞেস করব, কতটা লিখবো বুঝতে না পেরে ফোন করলে কোনো অসুবিধা হবে না। তবে 9টার মধ্যে, 9টার পর প্লিজ আর করো না, কারণ 9টার পর প্রত্যেকেরই ফ্যামিলিগত ব্যাপার থাকে, খাওয়া দাওয়া থাকে। তো যাই হোক, তখন প্রবলেম হয়। তো 9টার মধ্যে, 7:30 থেকে 9টা দুপুরবেলায়। অনেকের গার্জেনরা বাইরে চলে যান, তাদের জন্য 7:30 থেকে 9টা। যাদের গার্জেনরা বাড়িতে থাকেন, যাদের ফোনটা অ্যাভেলেবেল, তাদের হচ্ছে 11:30 থেকে 1টা পর্যন্ত। তাদের তোমরা প্রবলেমগুলো শেয়ার করবে আমাদের সাথে। আর প্রত্যেকটা জিনিসে আশা করি সংশ্লিষ্ট টিচারকে জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ তিনারা তোমাদের সম্পর্কে সচেতন। তোমরা প্রত্যেকেই, আমার মনে হয় যেন প্রত্যেকেই তোমরা শিক্ষক নিয়েছো। যাই হোক, ঠিকই আছে, তিনার কথাও শুনবেন, তিনার কথা শুনবেন না এটা আমি বলবো না। তবে আমাদের ক্লাসগুলো ফলো করবে। হয়তো তোমরা গার্জেনরা হয়তো তোমাদের টিউশন দিতে চাননি, গার্জেনের প্রতি এটুকু আমাদের সম্পূর্ণ ভরসা আছে, তারা টিউশনে দিতে হয়তো চাননি। কিন্তু তোমাদের বাড়িতে তোমরা যে শান্ত স্বভাবের ছেলে, তোমরা এতই শান্ত স্বভাবের ছেলে যে তোমাদেরকে বাড়িতে না রেখে কোনো একটা কিছুতে এনগেজ করতে চেয়েছে, তাই তোমাকে গার্জেনরা টিউশনি করতে। কিন্তু ভাবতে হবে যে এই টিউশনিটার জন্য তোমাদের একটা এক্সট্রা খরচা হচ্ছে, স্কুলকেও বেয়ার করতে হচ্ছে, টিউশনিতেও বেয়ার করতে হচ্ছে। তাই যদি আমাদের ক্লাসগুলো ঠিকঠাক করে ক্লাস করো এবং প্রবলেমে যদি আমাদের সাথে যোগাযোগ করো প্রতিদিনকে, যেদিন যখন প্রবলেম হবে, তাহলে আশা করি তোমাদের কোনো টিউশনি দরকার হবে না বা হতো না। তো যাই হোক, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। তবে আমি মনে হয় ক্লাসগুলো ভালো করে ফলো করো। তিনি করাচ্ছেন সেটা করবে, অবশ্য করো, ঠিক আছে, তার জন্য কোনো প্রবলেম নেই। আমরা একবারও বলি না যে সেগুলো করো না। অন্য টিচার কি বলে আমরা জানি না, আমাদের মামুনের কোনো টিচার তোমাদেরকে কখনোই বলবে না যে কোনো টিচারকে অসম্মানিত করতে। আমরা সবসময় চাইব প্রত্যেক শিক্ষকের একই সম্মান তাদেরকে দেওয়া উচিত। অনেক প্রাইভেট টিউটর আমাদের সাথে অনেক রকম খারাপ, মানে ভালো ব্যবহার করেননি। তারা অনেকে বলেছেন নাকি, অনেকে বিভিন্ন রকম মত প্রকাশ করে যে এটা করতে বলগা, ওটা করতে বলগা, তোদের স্যাররা পারবে না, হ্যাড্ডা ব্যাড্ডা, এইসব এদেরকে এদের সামনে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। আমরা সেই মানসিকতা আমরা চলিও না। যাই হোক, বাদ দাও, কাজের কথায় আসি। আশা করি তোমরা পড়াশোনাটা করছো। আর তোমাদের ক্লাসে তোমাদের যে বইটা, টেক্সট বই ম্যাথের, সেই বইটাকে ভালো করে শেষ করতে হবে। মেনলি বইটাকে শেষ করো। অযথা তোমরা এখনই কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার ঘাঁটতে যেও না। বইটাকে 1বার 2বার 3বার পর্যন্ত শেষ করো। কারণ এটুকুন আমি তোমাদেরকে বলি, বিগত দিনে যত বছর আমরা মামুনে আছি, যত বছর মাধ্যমিক পরীক্ষা দেখছি, তো প্রত্যেক বছরই দেখছি যে বইটাকে করলেই 90% প্লাস নাম্বার হয়ে যাবে। তারপর টেস্ট পেপার অবশ্যই করব, সে টাইম আছে। এমন নয় যে বইয়ের অঙ্ক পড়লো, সেই অঙ্কটা আমরা আধখানা করে এসে বাকি আধখানা নামাতে পারলাম না, সেটা খুব খারাপ দেখাবে। তাই বইটাকে ছোট বড় সমস্তগুলো করে নাও। লোককে বলার জন্য, আমি জানিস আমি টেস্ট পেপার শুরু করে দিয়েছি, আমার টেস্ট পেপারে 17টা পেজ হয়ে গেল, কোনো লাভ নেই বাবা।
তোমার 17টা টেস্ট পেপার শেষ করে এসে মাধ্যমিক কত পেয়েছো? 57 ম্যাথে। কী লাভ আছে? আর আমি টেস্ট পেপার না করে যদি আমি 92 পাই, ভাববে। বারবার করে বলছি, টেস্ট পেপারটা করাটা এমন কোনো বাহাদুরি নয়। যে বই পারবে সে টেস্ট পেপারও পারবে। টেস্ট পেপারের 100%-এর মধ্যে 5% হয়তো নতুনত্ব অঙ্ক থাকে একটা পেজে। তো সেই 5%-এর জন্য মাথা ঘামিয়ে লাভ নাই। আর বইটাকে করো। আমি তোমাকে বলছি যে 100-এ 90+ বলছি, 90 বলছি না। সে 92 হতে পারে, 99 হতে পারে, 90+ নাম্বার অবশ্যই তোমরা পাবে। বিকজ আমরা দীর্ঘ কোনো স্যার 15-10 বছর, কোনো স্যার 15 বছর, কোনো স্যার 20 বছর তারা এই মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত আছে। তো আর তোমরা প্রথম বছর দিচ্ছ, তাই তোমাদের থেকে আমাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। তাই ভরসা বিশ্বাস করতে হবে, করলে তোমরাই উপকৃত হবে। আর বিশ্বাস না করলে আমাদের কোনো ক্ষতি নেই। ঠিক আছে? আশা করি তোমরা ভরসা করবে, সেই বিশ্বাস তোমাদের প্রতি আমাদের আছে। তো সেই বিশ্বাস রেখে বলছি, ঠিক আছে বাবা, করবে। প্র্যাকটিসগুলো ঠিকঠাক করে করো। কেউ তো কোনো যোগাযোগ করছো না। ঠিক আছে বাবা। তো যাই হোক, আমরা শুরু করি। হাইট অ্যান্ড ডিস্টেন্স সে অঙ্ক কদ্দূর পর্যন্ত আগের দিন করিয়েছিলাম, দেখি তারপর থেকে হবে। তাই তো আগের দিনকে জাহাজের অঙ্কটা করেছিলাম। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি এবার আজকে অন্য একটা অঙ্কে যাব। আজকে একটা অঙ্ক যাই, উড়োজাহাজ 13, একটা অবনতি কোণ দিয়ে একটা অঙ্ক করাই। 13 অঙ্কটা দেখো। তোমরা সব অঙ্ক প্র্যাকটিস করবে। ছবি অঙ্কটা মেনলি ছবি আঁকা আগের দিনকে বলেছিলাম। তো এখানে উড়োজাহাজের একজন যাত্রী মানে উড়োজাহাজের ভিতরে বসে আছেন এরকম একটা যাত্রী। তো এটা যদি উড়োজাহাজ হয়, তো বিটা উড়োজাহাজের মধ্যে একটা যাত্রী আছে, সি বিন্দুতে যাত্রীটা বসে আছে। এই যাত্রীটা যখন প্লেনটা আমাদের এয়ারপোর্টে এসে নামবে, ঠিক তার আগের মুহূর্তে, তখন সে দেখছে যে এক পাশে হাওড়া, প্লেনটা এমন একটা জায়গায় অবস্থান করেছে, তার এক পাশে হাওড়া স্টেশনটাকে দেখতে পাচ্ছে, আর ঠিক বিপরীত পাশে শহীদ মিনারকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা এই এক পাশে হাওড়া, তাহলে সেটা নিশ্চয়ই ভূমিতে আছে। হাওড়া স্টেশনও ভূমিতে আছে, মাটিতে অবস্থিত। আর শহীদ মিনারটাও মাটিতে অবস্থিত। তো একটা স্টেশনে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, একটাই হাওড়া দেখতে পাচ্ছে, আর এইদিকে হাওড়া দেখতে পাচ্ছে, এবং ঠিক অপোজিট দিকে শহীদ মিনার দেখতে পাচ্ছে। হলো? এবং তাহলে যখন দেখছে, তাহলে নিশ্চয়ই ওপর থেকে দেখছে, তাহলে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণটাকে বলবো অবনতি কোণ। হাওড়াটাকে কত ডিগ্রি কোণে দেখছে? হাওড়াটাকে 30, এবং শহীদ মিনারকে হাওড়াটাকে 60 আর শহীদ মিনারটাকে 30। প্রথমটা হাওড়া, দ্বিতীয়টা শহীদ মিনার। তাহলে প্রথমটা 60 ডিগ্রি আছে, তাহলে প্রথমটা হাওড়া, দ্বিতীয়টা শহীদ মিনার। ঠিক আছে? অ্যাঙ্গেলগুলো তোমরা ঠিক করে নেবে, আমার কাছে তো চাঁদা নেই বাবা। তো ঠিক আছে, তো অবনতি করে দেখছে, তাহলে ওপর থেকে নিচে এই তীরটা দিয়ে দেবে, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? আমাকে কি চেয়েছে না প্লেনের উচ্চতা, আমাকে চেয়েছে উড়োজাহাজটির উড়োজাহাজের উচ্চতা যায়নি, আমাকে চেয়েছে হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব, এইচ থেকে এস, হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব। আমি কি করলাম না, আরেকটা জিনিস দেওয়া আছে, উড়োজাহাজটি এত মিটার উঁচুতে আছে। মাটি থেকে উড়োজাহাজটা কত মিটার উঁচুতে আছে বাবা? এটার নাম দিই, ধরো ডি নাম দিলাম। তাহলে সিডি সেটা হচ্ছে 545√3। এবার আমি সব লিখে ফেলি যে উড়োজাহাজের অবস্থান, উড়োজাহাজটি কত উপরতে আছে, কয়ের অঙ্কটা? এটা অঙ্কটা হচ্ছে তোমার 13। ঠিক আছে, 13। ঠিক আছে, তাহলে সিডি উড়োজাহাজের উচ্চতা বলে ভুল হবে, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা বা ভূমি থেকে উড়োজাহাজের দূরত্ব, সেটা কোনটা? সেটা হচ্ছে সিডি। সেটা সমান কত?
545√3, 545√3 মিটার, তাই তো? 545√3 মিটার। ক্লিয়ার? আর কি আছে না আমার এই যে কোণটা 60° কোণ, এই কোণটা কি কোণ? অবনতি কোণ। তাহলে আমাকে লিখতে হবে এখানে যে অবনতি কোণ, অবনতি কোণ ACH, ACH। এখন অবনতি যে কোণটা আছে দেখো, সেই অবনতি কোণটা কিন্তু, এই অবনতি কোণটা কিন্তু ত্রিভুজের বাইরে। তাহলে অবনতি কোণটা যে ত্রিভুজের বাইরে হয় তাহলে আমি অঙ্কটা করব কি করে? তাহলে এটাকে ভেতরে নিয়ে আসবো। এই অবনতি কোণের সঙ্গে এই ত্রিভুজের ভেতরের কোনো একটি কোণের সম্পর্ক আছে? অবশ্যই আছে স্যার, কারণ আমরা জানি জেড হলে জেডের যে কোণ দুটো সৃষ্টি হয় সেই কোণ দুটোকে একান্তর কোণ বলে। অর্থাৎ এইটা এর সমান্তরাল এবং এইটা তার ভেদক যদি হয়, তাহলে এই বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। অর্থাৎ এবং তাদের মানও কিন্তু সমান হয়। তাহলে আমরা বলতে পারি এর একান্তর কোণ কোনটা? এই কোণটা CHD সমান, এবং তাদের মানটা সমান হয়, সমান একান্তর কোণ CHD ইজ ইকুয়াল টু 60°। আবার ওই একান্তর কোণ, অবনতি কোণটা, অবনতি কোণ BCS সমান একান্তর কোণ CSD ইজ ইকুয়াল টু 30°। তাহলে এইটা 60 হলে এটাও 60, আর এটা 30 হলে এটাও 30। এবার দেখো আমরা দুখানা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। যেহেতু এর উচ্চতাটা অলওয়েজ 90 হয়, কারণ আমরা জানি কোনো কিছুর উচ্চতা বলতে আমরা বুঝি যে সেইটা লম্ব, তার লম্ব দূরত্ব। উচ্চতা মানে হচ্ছে দূরত্ব, কিন্তু সেটা লম্ব দূরত্ব। এইখান থেকে হাইট হলে সেটাকে বলে স্ল্যান্ট হাইট, এটাকে বলে স্ল্যান্ট হাইট, এটা নয়, আমরা বলি লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব, লম্ব 90°। অতএব এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আমরা অঙ্ক করবো দুদিক থেকে, দুটো আছে দুদিকে দাগ টেনে দিই। তাহলে কি লিখবো? আমরা একদিন লেখা দেখেছিলাম সমকোণী ত্রিভুজ HDC থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু, tan মানে কি? লম্ব বাই ভূমি, CD বাই HD, বা tan 60 মান হচ্ছে √3, সিডির মান 545 বাই HD। আচ্ছা, এই √3 ওপরে √3 কেটে গেল। আমরা জানি সমানের দুপাশে ওপরে কাটে এবং নিচে কাটে। অতএব আমরা বলতে পারি, কারণ দেখো HD √3 HD, আবার √3টাকে নিয়ে এলে তলায় চলে আসবে, তখন তো কাটবে, সেই একই কেস। অতএব এখানে বেশি লাইন বাড়াবো না। HD ইজ ইকুয়াল টু 545 মিটার হলো। এবার দেখো আর একটা সমকোণী ত্রিভুজ CSDC, আবার সমকোণী ত্রিভুজ SDC থেকে পাই tan কত ডিগ্রি? 30° ইজ ইকুয়াল টু, tan 30 মানে কি? tan মানে লম্ব বাই ভূমি, CD বাই SD। tan 30 মান হচ্ছে 1/√3, সিডির মান হচ্ছে 545√3 বাই এসডির মান আমরা জানি না। কোনোখানে গুণ করো, SD-কে 1 দিয়ে গুণ করলে SD হবে, এটাকে গুণ করলে √3 গুণ করলে 3কে আবার এটা দিয়ে গুণ করলে হবে 3 5 15, 3 4 12 আর 1 13, 3 হাত থাকলো 1, 3 5 15 আর 1 1635 মিটার। তাহলে হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব, অতএব হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব, শহীদ মিনার তো
শহীদ মিনার, মিনারের দূরত্ব কোনটা, ছবিতে কোনটা, ব্র্যাকেটে নিশ্চয়ই এইচএস, হ্যাঁ কি না? তাহলে এইচএস মানে কি? এইচএস মানে হচ্ছে এইচডি প্লাস ডিএসডি, এইচডি প্লাস এসডি, এইচডি প্লাস এসডি। এইচডির মান কত বেরিয়েছে? এইচডির মান বেরিয়েছে 545, 545 প্লাস এসডির মান কত বেরিয়েছে? 1635, 1635। যোগ করে দাও, 5 5 0 হাত হলো 1, 4 আর 3 7 আর 1 8 হলো, 16 আর 5 2180 মিটার। ব্যাস, ফুল অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে বাবা, বোঝা গেছে অঙ্কটা? পরিষ্কার হয়েছে? একান্তর অবনতি কোণ যখনই হবে তখন এরকম করে লিখতে হবে, এটা অবশ্যই লিখবে, শুধু ছবিতে এরকম করে দেখিয়ে দেবে না, বারবার করে বলছি এটা লিখবে। এটাকে বলা হয়, যেটা আমরা প্রদত্ত বলি, যে আমি উপপাদ্য যখন করেছিলাম তোমাদের মনে আছে, যে চিত্র আর কি করেছিলাম, প্রাথমিক নির্বাচন বলতাম না, সেইটাই এটাকে বলা হয় প্রদত্ত বা প্রাথমিক নির্বাচন। তারপর অঙ্কটা দু সাইডে দুটো করবে, একটা ত্রিভুজ হলে একটা, দুটো ত্রিভুজ হলে দুটো করবে। বোঝা গেল? তিনটে পার্ট, পিকচার বা চিত্র, প্রদত্ত, ম্যাথ। বোঝা গেল? এইভাবে করবে কিন্তু। আর চিত্রটা অবশ্যই পেন্সিল এবং স্কেল পেন্সিল এবং চাঁদার সাহায্যে করবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? বেশ, একটা আরেকটা দেখাই, 15 অঙ্কটা ভালো অঙ্ক, 15 অঙ্কটা দেখায় একটা, 15। তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। এবার তোমরা নিজেরা করবে, কোনো অঙ্ক আটকে গেলে আমাকে বলবে, স্যার এই অঙ্কগুলো করে দিন, তাহলে আমার সুবিধা হবে করে দিতে। আমি মোটামুটি যেগুলো ভালো অঙ্ক, যেগুলো মোটামুটি আসে, সেগুলো আমি করালাম। এরপর তোমরা বলবে যে স্যার আমাকে এইগুলো করে দিন। ঠিক আছে? তাহলে এখন আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে 15টা বলেছে দুটি স্তম্ভ, একটি স্তম্ভের দুটি স্তম্ভ, তার মধ্যে একটি স্তম্ভের হাইট হচ্ছে 180 এবং দ্বিতীয় স্তম্ভের হাইট হচ্ছে 60। তার মানে বুঝতেই পারছি যে একটা স্তম্ভ আর একটা স্তম্ভের 3 গুণ, অর্থাৎ একটা হচ্ছে 180 আর একটা হচ্ছে 60, মানে 3 ভাগের 1 ভাগ আঁকছি। এটা যদি 6 সেন্টিমিটার নাও, এটা 2 সেন্টিমিটার নেবে। এটা যদি 9 সেন্টিমিটার নাও, এটা 3 সেন্টিমিটার নেবে। তাহলে দেখবে সুবিধা হবে আঁকতে। ঠিক আছে? তাহলে এবি একটা স্তম্ভ, আর একটা হচ্ছে সিডি একটা স্তম্ভ, দুটো স্তম্ভ। এর উচ্চতা হচ্ছে 180 মিটার, এর উচ্চতা হচ্ছে শুধু 60 মিটার। এবার দেখো, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয় স্তম্ভ মানে এইটা, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। হলো? বলেছে, এইবার বলেছে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ, প্রথমটার গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ এটা কত? এইটা চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, এইটা চেয়েছে। এই হলো ছবি তোমার। এই উন্নতি কোণ কি? উন্নতি কোণ, তাই আমরা তীরটা এইরকম দেবো, উন্নতি কোণের তীরটা এইরকম দেবো। ঠিক আছে? এবার দেখো, তাহলে এবার ছবি আঁকা হলো, এবার হবে প্রদত্ত। ছবি আঁকার পর কি বলেছিলাম? ছবি আঁকার পর প্রদত্ত। তাহলে প্রদত্তটা লিখি। প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম স্তম্ভের উচ্চতা ব্র্যাকেটে হচ্ছে এবি ইজ ইকুয়াল টু 180 মিটার। ঠিক আছে? দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সেটা হচ্ছে সিডি, সেটা হচ্ছে 60 মিটার। আর কি? উন্নতি কোণ, উন্নতি কোণ বিডিএ, বিডিএ দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ধরি এই উন্নতি কোণটা চেয়েছে, আমি এটা ধরে নিচ্ছি, ধরি উন্নতি কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু থিটা। আমার দ্বিতীয় উন্নতি কোণটাকে আমার চেয়েছে, এটা আমি থিটা ধরে নিলাম। তাহলে কখন ত্রিভুজ পেয়েছি?
দুখানা ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ এবিডি, এবিডি থেকে পাই কি লিখব, tan 60 ইজিক্যাল টু কী হবে, এবি বাই বিডি। tan 60 মান হচ্ছে √3, এবির মান হচ্ছে 180, বিডির মান আমি জানি না, কোনাকুনি বিডি √3 দ্যাট ইজ 180 বা বিডি ইজ ইকুয়াল টু 180 বাই √3, এটা মান হচ্ছে 60 √3। বিকজ কেন হলো দেখো 60 √3 কেন হলো এখানে দেখায়, কারণ 180 বাই √3 ইজিক্যালটা আমরা লিখতে পারি 60 ইন্টু 3 বাই √3, 180কে 60 ইন্টু 3 ভাগলাম, তাহলে এই 3 মানে কি, 3 মানে আমি লিখতে পারি √3 ইন্টু √3 বাই √3, কেটে গেল দেখো 60 √3 বোঝা গেল। সেকেন্ড ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজটা দেখো, ডিবিসি সমকোণী ত্রিভুজ ডিবিসি থেকে পাই tan থিটা ধরেছি, tan থিটা মানে সিডি বাই বিডি। tan থিটা মান তো মান হয় না, সিডির মান কত, সিডির মান 60, বিডির মান কত 60 √3, তাহলে বা tan থিটা ইজ ইকুয়াল টু 60 কেটে গেল কি হলো 1/√3, 1/√3 tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, তাহলে অতএব আমি বলতে পারি, তুলনা করে আমি বলতে পারি যে থিটা সমান 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি। অতএব দ্বিতীয় স্তম্ভ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, প্রথম স্তম্ভের থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, লিখে দাও, ঠিক আছে, লিখে নেবে এখানে যে অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই পর্যন্তই থাকলো, ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বাকি যেগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো থাকলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে বলবে, আমি সেগুলো অবশ্যই করে দেবো, ঠিক আছে। বাই, ভালো থাকবে, সুখে থাকবে, পড়াশোনা করো মন দিয়ে বাবা, ভালো রেজাল্ট করো।